Hello, dear students and my dear viewers. Welcome all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. Today, I will discuss about English grammar and I will solve a board question from Bangladesh board examination of ACC 2024. তো আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করব এবং একটি বোর্ড কোশ্চেন সমাধান করে দেখাবো এইচএসসি পরীক্ষায় 2024 সালে যে আসছে। এখন অনেকে ভাবতে পারো যে যেহেতু এইচএসসি পরীক্ষার কোশ্চেন অন্য কারো দেখার প্রয়োজন নেই, কিন্তু তুমি কি বলতে পারবে যে এইচএসসি পরীক্ষায় যে গ্রামারগুলো আসে সেগুলো এসএসসিতে আসে না, সেগুলো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে না, এই ধরনের গ্রামার টপিক চাকরির পরীক্ষাতে আসে না, এমনকি বিসিএস পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে না। হয়তো এখানে একভাবে আসছে, অন্য জায়গায় আর একভাবে আসে। সেজন্য আমি আশা করব এবং তোমাদের কাছে সাজেস্ট করব যে তোমরা সকল শ্রেণীর শিক্ষার্থীরাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখানে আমি অত্যন্ত চমৎকার কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো শিখলে তুমি পরীক্ষার হলে গিয়ে 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে ইংলিশ গ্রামারের টপিকগুলো। এখানে যেহেতু তোমার প্রিপোজিশনের অংশগুলো আসবে, আর্টিকেলের অংশগুলো আসবে, চেঞ্জিং সেন্টেন্সের অংশগুলো আসবে, ন্যারেশনের অংশগুলো আসবে, ভার্বের অংশগুলো আসবে, সুতরাং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আশা করছি তোমরা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শর্টকাট টেকনিকগুলো আমি যে বলবো সেগুলো অবশ্যই তোমরা নোট খাতায় তুলে রাখবে অথবা ভিডিওটি বারবার শুনবে এবং তোমাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবে। চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা 2024 সালের বাংলাদেশের ময়মনসিংহ বোর্ডে যে এইচএসসি পরীক্ষায় যে ইংলিশ গ্রামারের প্রশ্নটি হয়েছিল সেটা সমাধান করব। আমি চেষ্টা করব সম্পূর্ণ কোশ্চেনগুলোই সমাধান করার, তবে যদি ভিডিওর আকার অনেক বেশি বড় হয়ে যায় তাহলে অর্ধেক করে সমাধান করার চেষ্টা করব। তো এটা যে শুধু এইচএসসি পরীক্ষার কোশ্চেন সলভ করছি বলে শুধু এইচএসসি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তা নয়, কারণ ইংলিশ গ্রামার সকল শ্রেণীর সকল পরীক্ষাতেই কিন্তু ইংলিশ গ্রামার রয়েছে। চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগুলো এমসিকিউ আকারে আসে। সুতরাং এখানে কীভাবে আমরা গ্রামারগুলো সমাধান করছি সেই শর্টকাট টেকনিকগুলো সকল শ্রেণীর পরীক্ষার জন্যই শিখে রাখতে হবে। সেজন্য ভিডিওটি তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এখান থেকে শিখতে পারবে। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহার করে এই টেক্সট বা প্যাসেজ যেটি রয়েছে সেটা সমাধান করব। আওয়ার কান্ট্রি মানে আওয়ার সি ইজ এ রিভার অ্যান্ড কান্ট্রি, আমাদের নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিহোয়ার, নদী রয়েছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে। তাহলে জীবন এ বোঝালে সেখানে ইন বসে, তাহলে ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, আমাদের জীবনে সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, যে নদী কি এখন ভালো আকারে আছে, এখানেও বোঝাচ্ছে, তাহলে এখানেও ইন বসবে। আর দ্য রিভার্স ইন গুড শেপ, নদী কি ভালো আকারে আছে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, যে না তারা ভালো আকারে নেই। দ্য রিভার্সের পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ, নদী হচ্ছে আমাদের জীবনের অপরিহার্য অংশ। তাহলে জীবনের রয়ের বুঝলে সেখানে অফ বসে, পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। উই আর সেলফ আর ক্রুয়েল, আমরা হচ্ছি তাদের প্রতি নিষ্ঠুর, তাহলে প্রতি বুঝলে সেখানে টু বসে, ক্রুয়েল টু দেম, আমরা তাদের প্রতি নিষ্ঠুর। এ ফিউ রিভার্স আর অলরেডি ডেড, কিছু নদী অলরেডি মরে গিয়েছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং ড্যাশ প্যাংস অফ ডেথ, অনেকেই মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে, এরকম। তাহলে গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ মানে মৃত্যুর পথে যাচ্ছে, তাহলে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে গোয়িং থ্রু হয়। এখানে টু দিলেও হয়, গোয়িং টু দ্য প্যাংস অফ ডেথ। সাম রিভার গ্রেভার্স, নদী দখলকারী, গ্রেভার্স মানে দখলকারী। গ্রেভ রিভার ব্যাংকস, নদীর তীর দখল করে। অ্যান্ড বিল্ডিং, ভবন তৈরি করে। ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তাহলে জন্য বা উদ্দেশ্য বদলে ফর বসে, ফর ট্রেড অ্যান্ড কমার্স। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদী বালু পড়ে যাচ্ছে বা পলি পড়ে যাচ্ছে। ড্যাশ ডিফরেস্টেশন, এই বন কাটার মাধ্যমে, তাহলে বাই ডিফরেস্টেশন, কোনো কিছুর মাধ্যমে দ্বারা বোঝালে সেখানে বাই বসে। সো রিভার্স ক্যানট ফ্লো, নদী প্রবাহিত হতে পারছে না। সাফিসিয়েন্ট ওয়াটার, পর্যাপ্ত পানির সাথে, পানি নিয়ে এসে
প্রবাহিত হতে পারছে না বা পানির সাথে প্রবাহিত হতে পারছে না, তাহলে সাথে বুঝলে সেখানে উইথ বসে। ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন। অ্যাজ এ রেজাল্টের ফলে ফ্লাডস অকার, বন্যা হয়, অ্যান্ড পিপলস সাফারিংস, মানুষের কষ্ট গো ড্যাশ ডেসক্রিপশন, বর্ণনার বাহিরে চলে যায়। কোনো কিছুর বাহিরে বোঝালে সেখানে বেয়ন্ড বসে। গো বেয়ন্ড ডেসক্রিপশন, বর্ণনার বাহিরে চলে যায়। দ্য রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, নদী হয়ে যায় কষ্টের উৎস। ইনস্টেড ড্যাশ ব্লেসিং, আশীর্বাদের পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে বোঝালে ইনস্টেডের পরে অফ বসে। ইনস্টেড শব্দের পরে সবসময় অফ বসে, এটা হচ্ছে একটি ফ্রেজ। ইনস্টেড অফ মানে পরিবর্তে। নদী দিন দিন আশীর্বাদের পরিবর্তে কষ্টের কারণ হয়ে যায়। এখানে যে বিষয়গুলো বললাম যে কোনটার পরে কোন প্রেডিকশন কেন বসে, সেই বিষয়গুলো তোমরা মনে রাখবে বা অথবা লিখে রাখবে, অথবা ভিডিওটি বারবার তোমরা শুনবে, তাহলে হবে। তবে শোনার কথাটাই কিন্তু মাথার মধ্যে বেশি থাকে। নাম্বার 2 হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে ফ্রেজেসগুলো দেওয়া আছে সেগুলো বা এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে এই বক্সের শব্দগুলো অর্থ পারতে হবে এবং সেন্টেন্সের অর্থ পারতে হবে, তাহলে তুমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এ নাম্বার হচ্ছে সেলিনা ইজ পুর স্টুডেন্ট। সেলিনা হচ্ছে গরিব শিক্ষার্থী। শি ক্যানট টু অ্যাফোর্ড, সেখানে শি ক্যান নট অ্যাফোর্ড, সে সমর্থ হতে হয় না বা কেনার সামর্থ্য নেই। টু বাই এ সেলফোন, একটা সেলফোন কেনার তার সামর্থ্য নেই। অ্যাফোর্ড টু মানে সক্ষম হওয়া বা সামর্থ্যবান হওয়া, তার সামর্থ্য নেই। ড্যাশ এ ল্যাপটপ, তার মধ্যে আবার ল্যাপটপ, এটাকে বলা হয় এইটা পারছে না তো ওইটা, তার মানে হচ্ছে যে সে ল্যাপটপ কিনবে আবার, এরকম বলতে লেট অ্যালং বসে, যে এটাই করতে পারছে না তার মধ্যে আবার ওইটা। হ্যাঁ, যে এটা করতে পারছে না সে আবার ওইটা কিনবে, তাহলে লেট অ্যালং মানে হচ্ছে এটা না তো ওইটা। তাহলে হি ক্যানট বাই এ সেলফোন লেট অ্যালং এ ল্যাপটপ, এটা পারছে না তো আরেকটা করবে। বি নাম্বার দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি ত্যাগ করা উচিত। তাহলে বা ত্যাগ করা উচিত, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ, উচিত বলতে বুঝি আমরা হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার আর্লি মানে তোমার বরং এখন তাড়াতাড়ি ত্যাগ করা ভালো। তাহলে ইউ হ্যাড বেটার লিভ আর্লি। সি নাম্বার ড্যাশ ইট মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, তাহলে এখানে এখানে যে অনেক বছর হয়েছে, তাহলে অনেক বছর হয়েছে, এই ক্ষেত্রে আমাদের এখানে হবে অনেক বছর হয়েছে, এখানে হবে ইজ। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি ভার্ব আছে, ভার্ব আছে, এর আগে ভার্বের আগে বসে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে যেটা বসে সেটা হচ্ছে ইট। তাহলে এখানে ইট যেহেতু সেন্টেন্স শুনতে বসবে সেই জন্য এখানে আমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট ফার্স্ট, অনেক বছর হয়েছে আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত চলে যায়। নেক্সট হচ্ছে ডি নাম্বার, হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম, তার বাড়িতে যাওয়া প্রয়োজন। ড্যাশ পসিবল, আমরা বলে থাকি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তো এখানে অ্যাজ সুন অ্যাজ এটা বসবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। পসিবল শব্দের আগে সাধারণত অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ আর্লি অ্যাজ এগুলো বসে থাকে। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে যাওয়া উচিত বা তাকে বাড়িতে যাওয়া প্রয়োজন। ই নাম্বার, উই ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, যে আমাদের উচিত মনুষ্যত্বের বিকাশ ঘটানো হরতাল এবং স্ট্রাইক পালন করার পরিবর্তে। তাহলে দেন যেখানে থাকবে তার আগে উড রেদার বসবে, এটা মনে রাখলেই চলবে, যেখানে দেন থাকবে তার আগে উড রেদার। তাহলে উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক। এফ নাম্বার, রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, রবার্ট ব্রাউনিং হচ্ছে আমার পছন্দের কবি। সাল যেহেতু আছে তার মানে সাল যেটা থাকবে সেই সময় হয় তিনি জন্মগ্রহণ করবেন অথবা কোনো মৃত্যুবরণ করবেন অথবা কোনো কিছু লিখবেন। তো এখানে রয়েছে তার জন্মগ্রহণ করার কথা, তাহলে হি ওয়াজ বর্ন ইন 1812। ড্যাশ ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন
2020 and 2021st, তাহলে সারা পৃথিবীতে একটা মহামারী এসেছিল 2020 এবং 21 সালে। তো স্থান বুঝলে সেখানে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। দেয়ার বসবে যদি কোনো স্থান বুঝাতে বসে, যেহেতু বিশ্ব হয়েছে সারা পৃথিবীতে, সেজন্য এখানে দেয়ারটা স্থানবাচক এবং সেটা বড় হাতের হবে। এখানে দেয়ার রয়েছে কিনা, অবশ্যই আছে, এবং এই দেয়ারের টি হবে ক্যাপিটাল লেটার। দেয়ারের দেয়ারের টিটাকে বড় হাতের দিতে হবে, কারণ এটা সিচুয়েশনের শুরুতে বসতেছে। তাহলে দেয়ার ওয়াজ এ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020। 8 নম্বরে গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস। একজন সুনাগরিককে অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হয়। তাহলে কোনো কিছু করতে হয়, বাধ্য হয়, এক্ষেত্রে মাস্ট অথবা হ্যাজ টু বসে। তাহলে এ গুড সিটিজেন হচ্ছে সিঙ্গুলার, সেজন্য এখানে হ্যাজ টু বসবে। এ গুড সিটিজেন হ্যাজ টু ডু বা হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস। অনেক কিছু করতে হয়। আই নাম্বার হচ্ছে ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, দুটো বসবে এবং কোশ্চেন মার্ক থাকলে যে দুটো শব্দ বসে সেটা হচ্ছে হোয়াট ডাজ, এটা। তাহলে হোয়াট ডাজ এবং লাইক আছে, তাহলে হোয়াটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লাইক, অথবা হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, এটাও। তাহলে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় যে ফুল দেখতে কেমন। আর যে নাম্বার হচ্ছে ড্যাশ অনেস্টি ড্যাশ, তাহলে হোয়াটস অনেস্টি ইজ, এই যে হোয়াটস অনেস্টি এখানে আছে বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন, তাহলে আমরা হোয়াটস দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লাইক। আর এখানে হোয়াট ডাজ অনেস্টি লুক লাইক, সততা কেমন, এটা হচ্ছে ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ। নাম্বার 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ক্লোজ। ফ্রেজ এবং ক্লোজের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, কিন্তু ক্লোজে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। এই নাম্বার হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিস দিস ভার্চু, আমাদের এই গুণটি অনুসরণ করা উচিত। অথবা ইট ইজ হাই টাইম উই ফর্মড দিস ভার্চু, যে আমাদের এই গুণটি গঠন করা উচিত। বি নাম্বার হাসান গট জিপিএ 4.5, 4.5 পেয়েছে। হ্যাড হি স্টাডি সিরিয়াসলি, যদি সে আরও ভালোভাবে পড়াশোনা করতো, হি উড হ্যাভ সিকিউরড জিপিএ 5। তাহলে এখানে এটা থার্ড কন্ডিশন, কারণ হ্যাডের পরে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সেজন্য এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাড হি স্টাডি সিরিয়াসলি হি উড হ্যাভ সিকিউরড জিপিএ 5। সি নাম্বার টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান। দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে, ক্যানট সাকসিড ইন লাইফ, তারা জীবনে উন্নতি করতে পারে না। দোজ হু যখন থাকে তখন দুইবার ভার্ব বসে, এখানে ওয়েস্ট টাইম হচ্ছে একটা ভার্ব, আর ক্যানট সাকসিড ইন লাইফ হচ্ছে আরেকটা ভার্ব। ডি নাম্বার, দি সেলিং ইজ নট সো হাই, এই সেলিংটি বেশি উঁচু নয়। সেলিং মানে হচ্ছে ছাদ, যেটা আমরা বলে থাকি। হি ইজ টল অ্যানাফ, এনাফ যখন থাকে তখন এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে হি ইজ টল অ্যানাফ টু টাচ দ্য সেলিং, সেলিংটি ধরার জন্য সে যথেষ্ট লম্বা। ই নাম্বার, লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন সেফ প্লেস, যে দরজাটি বন্ধ রাখো এবং চাবিটি নিরাপদ জায়গায় রাখো। লেস্ট শব্দের অর্থ হচ্ছে যাতে না। তাহলে এই চাবি যদি নিরাপদ জায়গায় না রাখা না হয়, তাহলে যে সমস্যা হতে পারে সেটা পরের অংশে লিখতে হবে, কিন্তু তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট ব্যবহারে শুড অথবা মাইট, এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে যদি চাবি না রাখে নিরাপদ জায়গায়, তাহলে এটা হারিয়ে ফেলবে, সেই কথা এখানে লিখতে হবে। তাহলে ইউ শুড লস ইট, যাতে তুমি এটা হারিয়ে না ফেলো। এফ নাম্বার, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি এটা বুঝতে পারো না ভালোভাবে কোনো কিছুই, আনলেস, যদি না, তাহলে কী করলে তুমি বুঝতে পারবে না ভালোভাবে পড়াশোনা না করলে। তা আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, এই আনলেসের মধ্যেই না রয়েছে, এই জন্য আর ইউ ডু নট স্টাডি দেওয়ার প্রয়োজন হবে না, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি।
যদি না তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। জি নাম্বারে লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং ইন দ্য বাস স্টপ, অনেক যাত্রী বাস স্টপে অপেক্ষা করছিল। এই বাস কেম, একটা বাস আসলো, বাট দ্য বাস ওয়াজ সো স্মল, বাসটি এতই ছোট ছিল যে অল দ্য প্যাসেঞ্জার্স কুড নট গেট ইন টু ইট, সকল যাত্রীরা এটাতে উঠতে পারলো না। গেট ইনটু অর্থ হচ্ছে কোথাও উঠতে পারা বা প্রবেশ করা। এইচ নাম্বার ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস, ড্রব্যাকস মানে সমস্যা, অনেক সমস্যা সত্ত্বেও ইন লাইফ জীবনে হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি, সে সফল হয়েছিল। এখানে পাস্ট টেন্স, সফল হয়েছিল। আর আমরা বলতে পারি সফল হবে, হি উইল বিকাম সাকসেসফুল, সেটা লিখলেও হবে। সমস্যা সত্ত্বেও সে সফল হবে, এটা আমরা ধারণা করে নিতে পারি। আই নাম্বারে আয়েশা ইজ এ ব্রায়ার স্টুডেন্ট, আয়েশা হচ্ছে মেধাবী শিক্ষার্থী। আয়েশা, আয়েশা, তাহলে এখানে হি স্টাডিজ হার্ড তো হওয়ার কথা নয়, এখানে হওয়ার কথা হচ্ছে শি, শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করছে, সোদার যাতে, তার সোদার যদি থাকে আগের অংশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরের অংশে সাবজেক্টের পরে ক্যান বসবে, আর পাস্ট টেন্স থাকলে কুড বসবে, এরপরে ভি অন সবসময়, কুড থাকলেও ভি অন আর ক্যান থাকলেও ভি অন। শি স্টাডিজ হার্ড সো দ্যাট শি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে ভালো পড়াশোনা করে যাতে সে পরীক্ষায় ভালো ফল করতে পারে। যে নাম্বার ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট, স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে, বাট কিন্তু এভরিহোয়ার, সব জায়গায় সে হচ্ছে শৃঙ্খলিত। তাহলে হি ইজ ইন চেঞ্জ, শৃঙ্খলিত হচ্ছে চেঞ্জ, হি ইজ ইন চেঞ্জ। নাম্বার 4, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। তো এই প্যাসেজটি পড়ে শূন্যস্থান পূরণ করবে সাবজেক্ট এবং কনটেক্সট অনুযায়ী, কনটেক্সট মানে ঘটনা অনুযায়ী। ম্যান হ্যাজ অ্যান আনকুইঞ্চেবল থার্স্ট ফর নলেজ, মানুষের রয়েছে জ্ঞানের জন্য অতৃপ্ত তৃষ্ণা। আনকুইঞ্চেবল অর্থ হচ্ছে অতৃপ্ত, থার্স্ট অর্থ তৃষ্ণা। হি ইজ নেভার, সে কখনোই স্যাটিসফাই উইথ হোয়াট হি অলরেডি, সে সন্তুষ্ট নয়। তাহলে ইজ যেহেতু রয়েছে তাহলে এরপরে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম বসবে, কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে সন্তুষ্ট নয়, সে কোনো কিছুর মাধ্যমে সন্তুষ্ট হবে অথবা কারো মাধ্যমে সন্তুষ্ট হবে। তো কোনো মাধ্যমে অথবা কারো মাধ্যমে যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই প্যাসিভ ভয়েস হবে এবং মূল ভার্বের পাস পার্টিসিপল বসবে, তার আগে অক্সিলারি ভার্ব। তাহলে হি ইজ নেভার স্যাটিসফাইড, সে কখনোই সন্তুষ্ট নয় উইথ হোয়াট হি অলরেডি, অলরেডি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এবার, নেভার, এগুলো যদি থাকে তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে হবে হোয়াট হি হ্যাজ অলরেডি নোন অ্যান্ড সিন, কারণ অ্যান্ডের আগে পরে একই ধরনের ভার্ব হবে। আগে যেহেতু পাস পার্টিসিপল বসছে, পরেও সেই পাস পার্টিসিপল বসবে। হোয়াট হি অলরেডি, এখানে হবে হ্যাজ অলরেডি নোন অ্যান্ড সিন। ন্যাচারালি, তাহলে এখানে শর্টকাট টেকনিকটি হলো এই যে শব্দগুলো রয়েছে এগুলো দেখে আমরা বুঝবো এটা কোন টেন্স হবে। আর এখানে প্যাসিভ ভয়েস কখন হবে সেটা আমি বলেছি, এই বিষয়গুলো তোমরা মনে রাখবে অথবা লিখে রাখবে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, হি ওয়ান্ট টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, সে অনেক দেখতে এবং জানতে চায়। তাহলে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্বের সাথে এস ভাই যোগ হবে। ন্যাচারালি হি ওয়ান্টস টু নো অ্যান্ড সি মোর অ্যান্ড মোর, সে অনেক কিছু দেখতে চায় এবং জানতে চায়। তো টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, টু এর পরে এখানে নো নোই বসবে এবং সি সি বসবে। আর এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জন্য ভার্বের সাথে এস বাই যোগ করতে হবে। দিস কিউরিসিটি, এই যে কৌতূহল, ফর নো মোর, বেশি জানার জন্য যে কৌতূহল, ফর, তাহলে ফর হলো প্রিপোজিশন, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব বসলে তার সাথে আইএনজি বসাতে হবে। তাহলে দিস কিউরিসিটি ফর নোয়িং মোর, বেশি বেশি জানার যে আগ্রহ বা কৌতূহল, হ্যাজ ড্যাশ ইন্সপায়ার্ড হিম, এখানে হ্যাজ রয়েছে, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্ব বসে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ইন্সপায়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইন্সপায়ার্ড, হ্যাজ ইন্সপায়ার্ড হিম, তাকে উৎসাহিত করেছে, আন্ডারটেক অ্যান্ড ক্যারি আউট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটিতে একটি ফাইনাইট ভার্ব থাকবে, যেহেতু এখানে সিম্পল সেন্টেন্স, কারণ এখানে আর কোনো সে ধরনের এটা সিম্পল নয়, সরি, এখানে আরেকটা অংশ রয়েছে, হুইস রয়েছে। তাহলে এই হুইস হচ্ছে কমপ্লেক্স, এর আগের একটা অংশ রয়েছে, সেই অংশে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে সেই ফাইনাইট ভার্বটি হচ্ছে এখানে ওয়ান্টস,
সরি, এখানে হ্যাজ ইন্সপায়ার্ড। তো হ্যাজ ইন্সপায়ার্ড হচ্ছে ফাইনিট ভার্ব, সুতরাং অন্য যে ভার্বগুলো বসছে সেই ভার্বগুলোকে নন ফাইনিট করতে হবে। তাহলে ইন্সপায়ার্ড হিম, যেহেতু অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট যদি দেওয়া থাকে এরপরে ভার্বের সাথে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। তাহলে হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক, অ্যান্ডের আগে পরে একই ভার্ব হবে, তাহলে পরেরটাও ইনফিনিটিভ হবে। হ্যাজ ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক অ্যান্ড ক্যারি, এখানেও টু রয়েছে, সেই অ্যান্ডের আগে পরে যদি একই ভার্ব বসে সেক্ষেত্রে আগেরটা ইনফিনিটিভ হলে পরেরটা ইনফিনিটিভ অলরেডি এমনিতেই হয়ে যাবে, তার আগে টু ব্যবহার করার প্রয়োজন হবে না, যেমনটা আমাদের এখানে নো এবং সি এর ক্ষেত্রে হয়েছিল। হ্যাজ নোন আবার হ্যাজ সিন, এটা যদি বারবার না লিখে আমি শুধু একবার হ্যাজ লিখে নোন অ্যান্ড সিন লিখে দিই, তাতেও বোঝা যাবে যে এই হ্যাজ নো এর সাথেও রয়েছে আবার সি এর সাথেও রয়েছে। ঠিক এখানে যদি তুমি টু আন্ডারটেক লিখো পরে শুধু ক্যারি আউট লিখো, তাতে বোঝা যাবে যে এই আন্ডারটেকের আগেও ইনফিনিটিভ রয়েছে, ক্যারি আউটের আগেও ইনফিনিটিভ রয়েছে। তাহলে ইন্সপায়ার্ড হিম টু আন্ডারটেক অ্যান্ড টু ক্যারি আউট, বারবার টু না লিখে শুধু ক্যারি আউট। ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস টাস্ক, কঠিন এবং বিপজ্জনক কাজ করতে তাকে উৎসাহিত করে। হুইচ ইভেনচুয়ালি রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশন, যা আস্তে আস্তে হয়ে যায় বিস্ময়কর আবিষ্কারে ফলে পরিণত হয়। তাহলে এখানে রেজাল্ট রয়েছে, রেজাল্টটাই হবে এখানে এটা ফাইনিট ভার্ব, কারণ হুইজ কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সের। তাহলে এখানে হুইস হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, কারণ এর আগে এই হুইস নির্দেশ করছে কাকে, এই যে টাস্ক, টাস্ককে নির্দেশ করছে, মানে বিপজ্জনক কাজকে নির্দেশ করতেছে, যা বিপজ্জনক কাজ করার কারণেই তার কি হয়ে যায়, বিস্ময়কর আবিষ্কারে ফল হয় বা আবিষ্কারের রূপ নেয়। সেজন্য রিলেটিভ প্রোনাউন যখন থাকবে সেই রিলেটিভ প্রোনাউন আগে যদি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লুরাল রয়েছে, সেই জন্য এখানে রেজাল্টই থাকবে। ডেঞ্জারাস টাস্ক হুইচ ইভেনচুয়ালি রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারিজ, মনে রাখবে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের ভার্ব বসবে। তাহলে টাস্ক হুইচ ইভেনচুয়ালি রেজাল্ট ইন ইপক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস and lead him in long and continuous journey from his helpless state of caveman to his present situation of power and progress, যেটা তাকে দীর্ঘ একটা জার্নিতে নিয়ে যায়, দ্যাট মিনস দীর্ঘ একটা কাজের দিকে নিয়ে যায়, ভ্রমণে নিয়ে যায়, যেটা তাকে অসহায় অবস্থা থেকে গুহার অসহায় অবস্থা থেকে একজন মানুষকে বর্তমানের ক্ষমতা এবং উন্নয়নের এই বর্তমান পজিশনে তাকে নিয়ে আসছে বা পরিচালিত করছে। তাহলে এখানেও এই লিডই থাকবে, যে অথবা আমরা এখানে হ্যাভ লেড দিতে পারি, কারণ তাকে তো অলরেডি পৌঁছে দিয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে ইভেনচুয়ালি রেজাল্ট ইন ইভোক মেকিং ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস অ্যান্ড হ্যাভ লেড হবে, কারণ এই সাবজেক্ট হচ্ছে এখানে প্লুরাল, টাস্ক হচ্ছে প্লুরাল, সেই জন্য এখানে হ্যাভ, তারপরে লিডের পাশাপাশি লেড, আবার শুধু লিড দিলেও হবে, যা তাকে পরিচালিত করে উন্নয়নের দিকে, অথবা আর একটা অলরেডি পরিচালিত করেছে। তাহলে যদি আমরা অলরেডি পরিচালিত করেছে সেটা বলি তাহলে এখানে হবে হ্যাভ লেড, আর যদি করে তাহলে আমাদের শুধু লিড দিলেই হবে। নেক্সট হচ্ছে যে আবার এখানে আমরা যদি এই আবিষ্কারের রূপ হয়েছে যদি আমরা বলি তাকে এখানে বর্তমান পজিশনে নিয়ে পরিচালিত করেছে, তাহলে আমাদের এই রেজাল্টও হয়েছে এটা বলতে হবে। তাহলে এখানেও হবে হ্যাভ রেজাল্টেড, আর এখানে হবে হ্যাভ লেড। আর যদি আমরা বলি পরিচালিত করে তাহলে এখানেও রেজাল্ট আর এখানেও শুধু লিড, দুটোই হবে। নেক্সট হচ্ছে হি হেল্পলেস স্টিল নাও, এখনও সে হচ্ছে অসহায়। তাহলে সে এখনও অসহায়, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমাদের এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে হি উড নট হ্যাভ, তার মানে এখানে এইটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের যেহেতু এখানে দুইটা অংশ রয়েছে, একটা অংশ যদি উড নট রয়েছে তার মানে উড নট হ্যাভ রয়েছে, তার মানে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইড হ্যাভ, এগুলো হচ্ছে থার্ড কন্ডিশন। সুতরাং আগের অংশটিকেও আমাদেরকে থার্ড কন্ডিশনে লিখতে হবে। তাহলে হ্যাড হি বিন, হ্যাড হি বিন হেল্পলেস স্টিল নাও, যদি
এখানে হয়তো একটা কোনো সেন্টেন্স বাদ গিয়েছে, যতটুকু আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, তাহলে এখানে হ্যাড হ্যাড হি বিন হেল্পলেস স্টিল নাও, এই অংশটুকু অন্য কোনো জায়গা থেকে আসছে, এটা হয়তো বা একটু ভুলে আসছে। যাই হোক, তা এখানে যেহেতু আমরা এই অংশটা আমাদেরকে উড হ্যাভ থার্ড কন্ডিশনে রয়েছে, আগের অংশ যেটাই থাকুক সেটা থার্ড কন্ডিশনই হবে। তাহলে আমরা যদি এই অংশটুকুও ধরি, তাহলে এখানে হবে হ্যাড হি বিন হেল্পলেস স্টিল নাও হি উড নট হ্যাভ বিন। হ্যাভ হ্যাজের পরে ভার্বের পার্সিকুলার বসবে, তাহলে বি এর পার্সিকুলার হচ্ছে বিন। হি উড নট হ্যাভ বিন এবল টু কন্ট্রোল অল পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস। যদি সে এখনও অসহায় হতো, তাহলে সে প্রকৃতির যে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেগুলোকে কন্ট্রোল করতে পারতো না। ইনভেন্ট সো মেনি টেকনোলজিস, বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে। সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব বসে, তাহলে সেই ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যাবে। ইনভেন্টিং ইনভেন্টিং সো মেনি টেকনোলজিস, অনেক প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে। হি নাও কন্ট্রোল, সে এখন নিয়ন্ত্রণ করে। অলমোস্ট অল ডিস্ট্রাকটিভ পাওয়ার্স অ্যান্ড ফোর্সেস, সকল ধ্বংসাত্মক শক্তিগুলোকে সে নিয়ন্ত্রণ করছে। আমার মনে হয় যে এখান থেকে যে কোনো লাইন বাদ গিয়েছে। যাই হোক, তোমরা দেখে নেবে, তোমাদের কাছে যদি টেস্ট বার থাকে সেখান থেকে অবশ্যই সেগুলো পেয়ে যাবে। এবার নাম্বার 5, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ডিরেক্ট স্পিচেস। এখানে যে ডিরেক্ট স্পিচটি রয়েছে সেটা ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করবে। তো ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করা মানে হচ্ছে, এসএসসিতে কিন্তু বলে দেয় যে চেঞ্জ দ্য স্টাইল ইনটু ইনডিরেক্ট স্পিচ, কিন্তু এখানে বলে দেয় না। কারণ হচ্ছে এখানে তোমাকে বুঝতে হবে যে প্যাসেজটি যে দেওয়া আছে সেটা ডিরেক্টে দেওয়া আছে না ইনডিরেক্টে দেওয়া আছে। যদি ইনডিরেক্টে দেওয়া থাকে তাহলে ডিরেক্ট করতে হবে, আর ডিরেক্ট দেওয়া থাকলে ইনডিরেক্ট করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজটি পড়ে যে এটা হচ্ছে এখানে আমাদের ডিরেক্ট রয়েছে, এটাকে ইনডিরেক্ট করতে হবে, কারণ সেন্টেন্সগুলো ইনভার্টেড কমার মধ্যে আটকানো আছে। দ্য কিং সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার, রাজা অ্যাস্ট্রোলজারকে বললেন, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, তুমি কতক্ষণ বেঁচে থাকতে চাও, প্রশ্ন করেছে, সেই জন্য এখানে সেইটির জায়গায় আক্সড হবে। দ্য কিং আক্সড দ্য, আক্সডের পরে টু বসে না, এটা মনে রাখতে হবে। আক্সড দ্য অ্যাস্ট্রোলজার, আর হাউ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হাউই বসবে, ইনভার্টেড কমা উঠে। হাউ যখন থাকে তখন এরপরে লং বা মেনি অথবা মাস এগুলোও বসে। তাহলে হাউ লং, তারপর হচ্ছে সাবজেক্ট হি, হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট হচ্ছে চেঞ্জ হবে। অ্যাস্ট্রোলজার হচ্ছে পুরুষ, সেই জন্য এখানে হি হবে। হাউ লং হি ওয়ান্টেড, ডু এবং ডাস থাকলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে। শুধু ডু এবং ডাস যদি থাকে তাহলে সেটা উঠে গিয়ে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, এটা মনে রাখবে। হাউ লং হি ওয়ান্টেড টু লিভ, সে কতদিন বেঁচে থাকতে চায়। ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন, কারণ তোমাকে খুব দ্রুতই ফাঁসি দেওয়া হবে। তাহলে ফরের জায়গায় আমরা অ্যাজ ব্যবহার করে দিলাম ইনডিরেক্টে, অ্যাজ অথবা বিকজ। বিকজ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে আবার সেই অবজেক্ট হচ্ছে চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রোলজার, তাহলে এখানে হবে হি উইল থাকলে হবে উড। অ্যাজ হি উড বি হ্যাংড ভেরি সুন, কারণ তাকে খুব দ্রুতই ফাঁসি দেওয়া হবে। লুকিং এট দ্য স্কাই, আকাশের দিকে তাকিয়ে। অ্যাড্রেসিং দ্য কিং, রাজাকে এই বলে সম্বোধন করে। তাহলে সম্বোধন কেন করেছে সে, কারণ হচ্ছে এখানে এই যে রয়েছে মাই লর্ড, সম্বোধনসূচক শব্দ রয়েছে। তো যদি সম্বোধনসূচক শব্দ থাকে তাহলে তার পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করতে হবে, অথবা শুধু অ্যাড্রেসিং ব্যবহার করলেও চলবে। তাই অ্যাড্রেসিং দ্য কিং, তাহলে এখানে অ্যাজটা আমরা পরে ব্যবহার করেছি যেহেতু সাবজেক্ট। অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ, তাহলে আমরা এখানে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, এখানে দ্য কিং না লিখলেও চলতো। অ্যাড্রেসিং অ্যাজ লর্ড, লর্ড হিসেবে তাকে সম্বোধন করে। দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড দ্যাট, অ্যাস্ট্রোলজার বলছে যে আমি মারা যাব, যে আকাশে যে তারা, সে ঘোষণা করছে যে, তাহলে এখানে প্রেজেন্ট রয়েছে হবে পাস্ট। দ্য পজিশন অফ দ্য স্টার্স দ্যাট, আকাশের তারাগুলো ঘোষণা করে যে, তাহলে ডিক্লেয়ার হয়ে যাবে ডিক্লেয়ার্ড, প্রেজেন্ট থাকলে পাস্ট টেন্স হবে। আই উইল ডাই, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট হচ্ছে চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রোলজার, তাহলে এখানে হবে হি, আর উইল হয়ে যাবে উড। হি উড ডাই অনলি এ উইক বিফোর ইয়োর ম্যাজেস্টি, ইয়োর হয়ে যাবে হিজ ম্যাজেস্টি, হিজ মানে হচ্ছে ওই অ্যাস্ট্রোলজার ম্যাজেস্টি। গুড বাই, এবং এই গুড বাইটা কে বলেছে, অ্যাস্ট্রোলজারই বলেছে যে আমি এখন আসি, বিদায়। তাহলে আমরা লিখবো দ্য অ্যাস্ট্রোলজার বেইড হিম গুড বাই, হিম মানে হচ্ছে কিং। তাহলে আমরা এখানে নামের প্রথম অক্ষর লিখে দিতে পারি, অ্যাস্ট্রোলজার লিখলে এ লিখবো, আর কিংয়ের লিখলে কে। তাহলে এটার জন্য আবার নতুন আমাদেরকে একটা রিপোর্টিং ভার্ব তৈরি করতে হবে, কারণ আগের কথাগুলো আর এই কথাটার সাথে মিল নেই।
এটা হচ্ছে ভিন্ন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ। গুড বাই, সরি, গুড বাই হচ্ছে আমরা সাধারণত বলে থাকি বিদায় নেওয়ার সময়। তাই গুড বাইয়ের ক্ষেত্রে এখানে আমাদেরকে বেইড ব্যবহার করতে হবে। তাহলে দ্য স্ট্রোজার বেইড হিম গুড বাই। পরের সেন্টেন্সটি বলছে দ্য কিং টার্নড ইন্টু ফেইল। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ। এখানে টার্নটাকে তোমার হ্যাড টার্নড লেখার প্রয়োজন নেই, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব অংশ। দ্য কিং টার্নড ইন্টু ফেইল, বিবর্ণ হয়ে গেলেন। অর্ডার্ড হিজ কোর্টিয়ার্স, তার প্রাসাদের যে কর্মচারী রয়েছে তাদেরকে বললো তাকে সরিয়ে নিতে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে কমোটে টু বসে, তাহলে এখানে হবে টু ড্রাইভ। টু যখন বসবে তখন মূল ভার্বের বেস ফর্মটিই বসবে। টু ড্রাইভ দিস রেস অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম। টু যেহেতু আমরা ব্যবহার করেছি, তাহলে পরে যে অংশটি রয়েছে সেখানে আবার নতুনভাবে টু ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে টু ড্রাইভ দিস রেস অ্যাওয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম। টু এর পরে ভালো কোনো চেঞ্জ হয় না, টু কাম কামই থাকবে ফর ডিস্টার্বিং পিস। ওকে, দিস থাকলে আমরা সেখানে দ্যাট লিখতে পারি, সমস্যা নেই। আবার দিসের জায়গায় দিও লেখা যায়, কারণ দিসের পরে নাউন থাকলে দিসটা দি হয়ে যায়, আর দিসের পরে সময় থাকলে দ্যাট হয়। এখন এখানে তুমি দ্যাট না লিখে দি লিখলেও চলবে, নো প্রবলেম। নাম্বার 6, রিড দ্য টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স। মডিফায়ার্স অংশে অনেকেই ভালো করতে পারে না, এর কারণ হচ্ছে জানে না পার্সোনালিটির ফর্ম কীভাবে গঠন করতে হয়, অ্যাডজেক্টিভ কীভাবে গঠন করতে হয়, প্রিপোজিশন অফ ফ্রেজ কীভাবে গঠন করতে হয়। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই লাইব্রেরি ইজ প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে হয় অ্যাডজেক্টিভ দিয়ে। ড্যাশ অফ নলেজ, আমরা জানি স্টোর হাউস অফ নলেজ, লাইব্রেরিকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার, এটা সবারই জানা। লাইব্রেরি যে স্টোর হাউস অফ নলেজ, লাইব্রেরি যে স্টোর হাউস অফ নলেজ, এরকম প্যারাগ্রাফে তোমরা পড়ে থাকো। দ্য স্টুডেন্টস ইউজ পার্টিসিপল, পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। ইন অল ক্লাসেস, ক্লাসে স্টুডেন্টরা কী করে, পড়াশোনা করে, তাহলে এখানে হবে স্টাডি, এর সাথে আইএনজি, স্টাডিং। দ্য স্টুডেন্টস স্টাডিং ইন অল ক্লাসেস ভিজিট ইট ইন দেয়ার লিজার পিরিয়ড, অবসর সময়ে তারা যায়। ইউজুয়ালি সাধারণত কলেজ লাইব্রেরি ইজ হাউস ইন টু রুমস, কলেজ লাইব্রেরি থেকে দুটো রুমে। প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে আবার অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে আলমিরাস আর প্লেসড, তাহলে কতগুলো আলমিরা রাখা হয়, তাহলে সাম অথবা মেনি। সাম দিলেও হয়, মেনি দিলেও হয়, কারণ নাউনের আগে এখানে আমাদের সংখ্যাবাচক দিতে হবে। তাহলে সাম আলমিরাস আর প্লেস অথবা মেনি আলমিরাস আর প্লেসড ইন ওয়ান রুম, একটা রুমে কিছু আলমারি রাখা হয়। দাদার রুম অন্য রুম ইজ দ্য প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ রুম, তাহলে এই রুম আর অন্য রুমটা হচ্ছে পড়ার রুম, তাহলে হবে এখানে স্টাডি রুম অথবা রিডিং রুম। এখানে আমাদের রিডিং লিখলেও হবে, স্টাডি লিখলেও হবে। তাহলে আদার রুম ইজ দ্য রিডিং রুম হোয়ার, যেখানে ম্যাগাজিন জার্নালস নিউজ পেপার্স আর প্লেস রাখা হয়। হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড, শত শত বই রাখা হয়। প্রি মডিফাই দ্য ভার্বকে মডিফাই করতে হয় অ্যাডভার্ব দিয়ে। শত শত বই রাখা হয় কীভাবে, সাজিয়ে। তাহলে আমরা বলতে পারি বিউটিফুললি, সুন্দরভাবে, অথবা অ্যালফাবেটিক্যালি, অক্ষর অনুযায়ী রাখা হয়। ক্যাটাগরিক্যালি, শ্রেণীবদ্ধভাবে। ক্লাসিফিকেশনালি, শ্রেণীবদ্ধভাবে। অনেক শব্দই লেখা যায় অ্যাডভার্ব হিসেবে দেওয়া যাবে এখানে। একটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি, আর একটা হচ্ছে ক্লিয়ারলি, আর একটা হচ্ছে বিউটিফুললি। অসংখ্য, আমি সব বলে তোমাদের মাথা নষ্ট করবো না, তুমি এখানে অ্যালফাবেটিক্যালি বানান লিখতে পারলেই ভালো। সো এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড মানে চিহ্নিত করা, যে কোনো বই চিহ্নিত করা যায় ইন নো টাইম। ইন নো টাইম একটা ফ্রেজ, সময় নষ্ট না করে। দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইজ ডিয়ারেস্ট, বইগুলো ক্যাটার করা হয় মানে সাজানো হয়, ক্যাটালগ করা হয় প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী। কাদের স্বাদ অনুযায়ী, স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের মানে শিক্ষকদের। ইন্টারেস্ট অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস, এখানে অফ দ্য টিচার্স অথবা অফ দ্য স্টুডেন্টস লিখলেও হয়, আবার দুজনের নাম একসাথে লিখলেও হয়। অফ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অথবা অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স। জেনারেলি সাধারণত দেয়ার আর টু সেপারেট সেকশনস, এখানে দুটো শাখা থাকে ইন দ্য লাইব্রেরি। ওয়ান অফ দেম কন্টেন্স রেফারেন্স বুক, এক জায়গায় থাকে কিছু রেফারেন্স বুক, যেটাকে তোমরা বলে থাকো বিভিন্ন সহশিক্ষামূলক বই, নোট বই, গাইড বই, যা বলো। লাইক যেমন, তাহলে লাইক কেমন বই, ডিকশনারি, সহশিক্ষামূলক বই থাকে। ডিকশনারিটাও কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ড অফ নোট বই, কারণ এখানে সবগুলো শব্দের অর্থ থাকে। অথবা এখানে গাইড বুকও লেখা যায়, ডিকশনারিটা লেখাই ভালো। দ্য আদার সেকশন কন্টেন্স বুকস, অন্য সেকশনে থাকে যে বই। ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে শব্দটি। তাহলে আদার সেকশন কন্টেন্স বুকস অফ ডিফারেন্ট সাবজেক্টস, বিভিন্ন শ্রেণীর বই থাকে। তাহলে বুকস
ফর দ্য স্টুডেন্টস, এখানে ফর দ্য স্টুডেন্টস লিখলেও হয়। অন্য সেকশনে বই থাকে শিক্ষার্থীদের জন্য, তবে অফ ডিফারেন্ট সাবজেক্টসটাই বেশি ভালো মিলে। এভরি স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থী হ্যাজ এ ড্যাশ কার্ড, একটা লাইব্রেরি কার্ড থাকে, হ্যাজ এ লাইব্রেরি কার্ড। দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড, সবসময় ক্রাউডেড থাকে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এই ক্রাউডেড হচ্ছে ভার্ব, এটাকে পোস্ট মডিফাই করতে হবে, অবশ্যই অ্যাডভার্ব দিয়ে করতে হবে। তাহলে ক্রাউডেড, ক্রাউডেড থাকে, অলওয়েজ ক্রাউডেড ড্যাশ ইন দ্য আফটারনুন, বিশেষ করে বিকালে। তাহলে বিশেষ করে ইংলিশ হচ্ছে স্পেশালি, স্পেশালি ইন দ্য আফটারনুন। কোন জায়গায় কী বসবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা থাকে, তারপরে এটা না পারাটা হচ্ছে একটা দুঃখজনক বিষয়। 7 নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য প্যাসেজ। প্যাসেজের আমাদের কানেক্টরস ইউজ করতে হবে, কানেক্টরস কোনগুলো বসে সেই বিষয়গুলো জানতে হবে। আমি এই চ্যানেলে এর আগে দিয়েছি কোন কোন শব্দগুলো কানেক্টরস হিসেবে বসে। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা হচ্ছে ভালো গুণ। দ্য ম্যান ড্যাশ পজেস, শূন্যস্থানের পরেই যদি ভার্ব থাকে তাহলে তার আগে রিলেটিভ প্রোনাউন বসে। তাহলে দ্য ম্যান যেহেতু ব্যক্তির ক্ষেত্রে এখানে বলবে হু। দ্য ম্যান হু পজেস দিস আনকমন কোয়ালিটি, যে মানুষ এই আনকমন কোয়ালিটি অধিকারী হয়, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ট্রুলি স্পিকিং, সত্যিকার অর্থে বললে, ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর দিনেস, একজন মানুষের বিশ্বাস থাকা উচিত। কারণ নোবডি বিলিভস এ লায়ার, তাহলে এখানে হবে কারণ, কারণ হচ্ছে বিকজ, অথবা অ্যাজ সিন্স বিকজ, যে কোনো একটি দিলেই হবে। বিকজ নোবডি বিলিভস এ লায়ার, কারণ কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, এবং মিথ্যাবাদী অল্প সময়ের জন্য উন্নতি করতে পারে। ড্যাশ আলটিমেটলি হি গোস টু ডগস, কিন্তু সে পরিণামে একসময় ধ্বংস হয়ে যায়। তার কিন্তু ইংলিশ হচ্ছে বাট আলটিমেটলি হি গোস টু ডগস, গো টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, শেষ হয়ে যাওয়া। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, সুতরাং আমাদের জীবনে সৎ হওয়া উচিত। তাহলে এখানে সুতরাং ইংলিশ হচ্ছে সো বা হেন্স, তাহলে সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, অপরদিকে বা পক্ষান্তরে, পক্ষান্তরে ইংলিশ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অসততা হচ্ছে পতনের চিহ্ন। তাহলে অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, একটা দিলেই হবে, দুটোই দেওয়া যাবে না। গড হেল্প দোজ, আল্লাহ তাদেরকেই সাহায্য করে, হু আর অনেস্ট, যারা সৎ। ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কার্সড, এখানে অসৎ লোকেরা হচ্ছে অভিশাপ। তাহলে এখানে আমরা বলতে পারি এছাড়া ইংলিশ হচ্ছে মোরওভার বা হাউএভার দিতে পারি আমরা। তাহলে হাউএভার ডিসঅনেস্ট পিপল আর কার্সড, এবং যাই হোক এই ক্ষেত্রে অসৎ মানুষ হচ্ছে অভিশাপ। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। দ্য চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন শিক্ষার্থীদের সততা শেখানো উচিত। যখন ইংলিশ হচ্ছে হোয়েন, সময় বুঝলে আমরা জানি হোয়েন বসে, হোয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিক্ষার্থীরা কী করে বা সন্তানেরা তার বাবা মাকে অনুসরণ করে। ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট, সুতরাং বা এই জন্য, তাহলে ফর দিস রিজন অথবা দ্যাটস ওয়াই, এখানে আমরা দ্যাট ইজ ওয়াই লিখলেও চলবে, অথবা ফর দ্য রিজন অথবা ফর দিস রিজন। দ্যাটস ওয়াই প্যারেন্টস শুড বি অনেস্ট, পিতামাতাকে প্রথমে সৎ হতে হবে। দ্যাটস দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ প্যারেন্টস হু আর রিয়েলি অনেস্ট, এবং সন্তানদেরকে, তাহলে এবং বুঝলে আমাদের সেখানে অ্যান্ড বসাতে হবে। তাহলে এবং অ্যান্ড দে শুড বি অ্যালাউড, সন্তানদেরকে অনুমতি দিতে হবে টু মিক্স উইথ, তাদের সাথেই মিশতে, দোজ হু আর অনেস্ট, যারা সৎ। দ্যাট প্যারেন্টস শুড টেল স্টোরিজ, এছাড়া ইংলিশ হচ্ছে বিসাইডস, বাবা মাকে সৎ মানুষের গল্প বলতে হবে সন্তানদের কাছে। ড্যাশ দে ক্যান টেল দ্য স্টোরি, উদাহরণস্বরূপ হলো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ তারা গল্প বলতে পারে, কার গল্প বলতে পারে, ফ্রম হিস্ট্রি, ইতিহাস থেকে, ইতিহাসে অবশ্যই মহৎ ব্যক্তিদের বিভিন্ন উদাহরণ থাকে, সেগুলো বলতে পারে। ড্যাশ প্যারেন্টস শুড টিচ চিলড্রেন, এছাড়াও, তাহলে এখানে আমরা মোরওভার বলতে পারি, একই রকম তথ্য দিলে বিসাইডস অথবা মোরওভার ব্যবহার করতে পারি আমরা, মোরওভার অথবা অলসো। মোরওভার প্যারেন্টস শুড টিচ চিলড্রেন হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, ভালো এবং মন্দের মধ্যে কীভাবে পার্থক্য করতে হয়। দ্য চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, তাহলে এভাবে বা তারপর শিশুরা কী করতে পারবে, তাদের ক্যারেক্টার গড়ে তুলতে পারবে, দ্য চিলড্রেন। তাহলে এভাবে ইংলিশে দাজ বা দেন চিলড্রেন বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, দ্যাট প্যারেন্টস ক্যান শো, এভাবে সন্তানদেরকে পিতামাতা পথ দেখাতে পারে, সততার পথ। তাহলে এভাবে ইংলিশে দাজ বা ইন দিস ওয়ে, দাজ
না বলে আমরা ইন দিস ওয়েও বলতে পারি, তাতেও একই কথাই বোঝাবে। 8 নম্বর হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। অ্যান্টোনিম সিনোনিম পারতে হলে তোমাকে অসংখ্য ভোকাবুলারি অধিকারী হতে হবে, এবং যত বেশি ভোকাবুলারি অধিকারী তুমি হবে তত বেশি ইংরেজিতে পাকা হবে। তো ইংরেজিতে পাকা হতে হলে বা সমৃদ্ধ হতে হলে, দক্ষ হতে হলে ডিকশনারি পড়তে হবে প্রচুর পরিমাণে শব্দ তোমার মাথার মধ্যে সেভ করতে হবে। সিনসিয়ারিটি ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ লাইফ। সিনসিয়ারিটি, আন্তরিকতা অথবা অধ্যবসায় হচ্ছে জীবনের একটি অপরিহার্য উপাদান। সিন্স ইট ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, যেহেতু এটা হচ্ছে সকল সফলতার মূল। ইট ইজ দ্য রুট অফ অল সাকসেস, সকল সফলতার মূল। ইট ইজ দ্য কোয়ালিটি অফ গ্রেট ম্যান, এটা হচ্ছে মহৎ মানুষদের গুণ। আমরা শব্দগুলো দেখি তাহলেই সহজ হবে। সাকসেসের অ্যান্টোনিম হচ্ছে ফেইলার। গ্রেটের অ্যান্টোনিম হচ্ছে অর্ডিনারি। গ্রেট মানে মহৎ ব্যক্তি, মানে যারা শ্রেষ্ঠ। অর্ডিনারি মানে সাধারণ। ইম্পর্টেন্স, এটা সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্স, হচ্ছে গুরুত্ব। আউটকাম হচ্ছে ফলাফল, তাহলে সিনোনিম হচ্ছে রেজাল্ট। ইন্টেনশন অর্থ হচ্ছে নিজের ইচ্ছা, আগ্রহ, তাহলে পারপাস। ট্রাস্ট মানে বিশ্বাস, অ্যান্টোনিম মানে ডিসট্রাস্ট। রেসপেক্ট শ্রদ্ধা, অ্যান্টোনিম দিতে বলছে তাহলে ডিসরেসপেক্ট, আর যদি সিনোনিম বলতো আমরা অনার লিখতে হতো। ইগার মানে আগ্রহ, অ্যান্টোনিম হচ্ছে রিলাক্টেন্ট। আই নেভার প্রুভ প্রমাণ, ডিমনস্ট্রেট অর্থ প্রমাণ। ওভারকাম অতিক্রম করা, কনকোয়ার। ভ্যালু সিনোনিম হচ্ছে ওয়ার্থ, মানে যোগ্য বা মূল্য। ডিড অর্থ হচ্ছে কাজ, অ্যাকশন অর্থ কাজ, ওয়ার্ক বা জব দিলেও হয়। প্রেজ অর্থ হচ্ছে প্রশংসা করা, অ্যান্টোনিম। এটার অ্যান্টোনিম দিতে বলছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ আমরা এখানে কারো কুৎসর রটানো বলতে পারি, বা যেটাকে আমি বলতে হয় কি হেইট, কাউকে ঘৃণা করাও প্রশংসার বিপরীত শব্দ। সিনসিয়ার মানে আন্তরিক, এর বিপরীত শব্দ সমর্থক শব্দ হচ্ছে অনেস্ট, সৎ বা মহৎ। নাম্বার 9, দেয়ার আর 14 errors। এটা পাংচুয়েশন, এটা একেবারে ছোটো সময় পড়া, কিন্তু সবচেয়ে ভুল হয় এখানেই বেশি। কয়েক জায়গায় ভুল রয়েছে, এখানে আমরা সেটা দেখি। প্রথম ভুলটি হচ্ছে এইচএসসি এক্সামিনেশন। তাহলে এইচএসসি এক্সামিনেশন, এখানে সেন্টেন্সটি শেষ। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু ভেবেছো? তাহলে নতুন কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে সেটিকে অবশ্যই বড়তে দিতে হবে, আর ইউ থিঙ্কিং। এবং এটা হচ্ছে প্রশ্ন করেছে, প্রশ্ন যদি করে তাহলে আমাদেরকে প্রশ্ন চিহ্ন দিতে হবে। তাহলে এখানে হবে আর ইউ থিঙ্কিং, এই জায়গায় হচ্ছে ফুল স্টপ, তারপর হচ্ছে বড় হাতের অক্ষর, এবার হচ্ছে শেষে প্রশ্ন চিহ্ন। ইয়েস নো ভেরি গুড। তো ইয়েস নো ভেরি গুড, এটা নিয়ে একটা গল্প রয়েছে, সেটা আজকে আর বলবো না, পরবর্তীতে একদিন বলবো। ইয়েস নো এর পরে কমা বসে। তারপর হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ, এটা কিন্তু এখানে প্রশ্ন করেছে যে আমি ভেবেছি, কিন্তু তোমার কি খবর? তা প্রশ্ন করলে সেখানে প্রশ্ন চিহ্ন দিতে হবে। নেক্সট হচ্ছে আই ওয়ান্ট টু পারসিউ হায়ার এডুকেশন, আমি উচ্চশিক্ষায় যেতে চাই। হোয়াট আর ইয়োর প্ল্যানস, তোমার পরিকল্পনা কী? এখানেও প্রশ্ন করেছে, সেদিন এখানে প্রশ্ন চিহ্ন দিতে হবে। করিম বলছে আই রেদার ফলো সাম ভ্যাকেশন কোর্সেস, আমি কিছু কোর্স করব। রহিম বলছে রিয়েলি, আসলেই? হ্যাঁ, এটা সে এই রিয়েলি দিয়ে প্রশ্ন করেছে, সত্যি কি তুমি কোনো কোর্স করবা? তাহলে প্রশ্ন যদি করেছে, পরের সেন্টেন্সটি অবশ্যই এখানে যেটা হবে বড় হাতের অক্ষর দিতে হবে, কারণ সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়। হ্যাভ ইউ থট এনি পার্টিকুলার ভ্যাকেশন, যে তুমি কোনো বিশেষ কোর্সের কথা ভেবেছো? তাহলে এখানে বড় হাতের হবে, এবং এখানে কোশ্চেন মার্ক, শেষেও কোশ্চেন মার্ক, প্রশ্ন করলে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এবার হচ্ছে এখানে ইয়েস নো এর পরে কমা বসে, এটা আমরা ব্যবহার করলাম। তারপর হচ্ছে রহিম, এখানে কোনো ভুল নেই, সবই দেওয়া আছে। ও বলছে হোয়াই নট, এটা প্রশ্ন করেছে, কেন নয়? তাহলে হোয়াই নট, কেন নয়? যে এটা ছেলেরাই শুধু করবে তা কেন? হ্যাঁ, হোয়াই নট, বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্লস ইন মেনি প্রফেশনস, বিভিন্ন পেশায় মহিলা পুরুষ সবাই তো সমানভাবে কাজ করছে। হোয়াটস ইউর প্ল্যান, তাহলে এখানে হোয়াট ইজ, তাহলে এই ইজের যেহেতু আইটা নেই, কোনো জায়গা থেকে যদি কোনো অক্ষর বাদ দেওয়া হয় বা লোপ পায়, তাহলে অবশ্যই সেখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে উপরে কমা। হোয়াটস ইউর প্ল্যান, ফিউচার প্ল্যানস, তোমার পরিকল্পনাগুলো কী? রহিম বলছে আই উড লাইক টু গো ফর টিচিং, আমি শিক্ষার জন্যই যাব। তাহলে ইটস মানে হচ্ছে এখানে
ইট ইজ, তাহলে ইজের এখানে আইটা নেই, সুতরাং এখানেও লোপ পেয়েছে, এখানেও আমাদেরকে অ্যাপোস্ট্রফি দিতে হবে। অনেক বড় হয়ে গেছে ভিডিও আকার, আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখেছো এবং যে শর্টকাট টেকনিকগুলো আমি শিখিয়েছি আশা করি এগুলো তোমরা মনে রাখতে পারলে পরীক্ষায় সবসময় সঠিক আনসার করতে পারবে। আজকে এখানে শেষ করতে চাই। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু এভরিবডি। প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।